তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই, আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায়। কারণ আফ্রিদিকে মাফ করছি কিনা, মন থেকে মাফ করতে পারছি, এটা তো হয়তো কোনো সময় মাফ করা যায়। কাকে মাফ করা যায় বা মন থেকে সেগুলো ভুলা যায়, যে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব থাকে সেই মনুষ্যত্ব এই আফ্রিদির ভিতরে নাই। এটা আমি প্রমাণ, এটার প্রমাণ আমি। মনুষ্যত্ব চুল পরিমাণ নাই ভাই, চুল পরিমাণ নাই তার ভিতরে মনুষ্যত্ব। আপনারা জানেন গতকালকে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে এবং সেটি সারা বাংলাদেশে আলোচিত এই সময়ের জন্য, এবং অনেকেই ফেসবুক স্ট্যাটাসে অনেকে খুব আফসোস করছেন। আসলে এই তৌহিদ আফ্রিদির সুন্দর চেহারার পিছনে কি লুকিয়ে আছে, একটি কালো অধ্যা লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তাকে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, তৌহিদ আফ্রিদি, তার বিরুদ্ধে নানা অভিযোগ, তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ প্রকাশ পাচ্ছে। একে একে প্রকাশ্যে আসছে তৌহিদ আফ্রিদির নানা অপকর্ম, খুলছে রহস্যের জট, সামনে আসছে তৌহিদ আফ্রিদির আসল চেহারা। মুখোশের আড়ালে যে এতটা ভয়াবহ তৌহিদ আফ্রিদি, সেটা হয়তো আপনারা কল্পনাও করতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন জেনে আসি আমরা কন্টেন্ট ক্রিয়েটর সায়েমের মুখ থেকে তার সঙ্গে কি করেছিল, তার উপরে কি নির্মম অত্যাচার, অমানবিক নির্যাতন চালিয়েছিল তৌহিদ আফ্রিদি ডিবি কার্যালয়ে নিয়ে, তার সঙ্গে কি অত্যাচার করেছিল, তাকে কিভাবে পিটিয়েছিল, আমরা সেটাই দেখব। তার মুখ থেকে শুনব তিনি তৌহিদ আফ্রিদিকে নিয়ে কি বললেন, এবং তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের খবর শুনে তিনি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যাপন করেছেন। তিনি বলছেন যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আজকে আবারও সেটা প্রমাণ হলো যে তৌহিদ আফ্রিদি ক্ষমতার দাপটে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে 1 ঘন্টা যাবৎ চোখ বেঁধে পিটিয়েছিল সেই আফ্রিদি আজকে কারাগারে। চলুন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম তিনি কি বললেন আমরা শুনি, তারপরে কথা বলি। আফ্রিদির আরও নানা অপরাধের অপকর্মের বিষয়ে কয়েকটা প্রতিবেদন আমরা দেখব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে বলা হয় যদি এই ঘটনা আমি কাউকে বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির আঘাতে আমার এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই, আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে যায়। সেদিন বুঝতে পারি যে পুলিশ কিভাবে টাকার কাছে বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের সাথে এরকম কাজ করছে। এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিছি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মাফ করে নাই। আজ থেকে 2.5 বছর আগে আমি তৌহিদ আফ্রিদিকে নিয়ে একটা ভিডিও বানাই, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই ভিডিওটি তৌহিদ আফ্রিদি মেনে নিতে পারে নাই, যার কারণে তার টিমমেট থেকে প্রথমে রাহি আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলে যে ভাই আপনি কি ভিডিও বানাইছেন, আফ্রিদি ব্রো তো খুব রাগান্বিত হয়ে গেছে। আমি বললাম ভাই আমার যদি কোনো ভুল থাকে আপনি বলেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা ডিলিট করে দিই। পরে বললো না, ব্রো যতক্ষণ না বলবে ততক্ষণ ওই ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও আশায় আছি যে কখন আফ্রিদি বলবে ভিডিওটা ডিলিট করতে, আমি ডিলিট করে দিব। দুপুরবেলা ফোন দিল তার টিমমেট থেকে জাকারিয়া। সে ফোন দিয়ে বলল যেহেতু আপনি একটা ভিডিও বানায় ফেলছেন, আপনি একটু ডিবি অফিসে আসেন, আপনি ওখানে এসে একটা মুসলেখা দিয়ে যান যে আর কোনোদিন এই ধরনের ভিডিওগুলো বানাবেন না। তো আমি চিন্তা করলাম যেহেতু পুলিশ ডাকাইছে ডিবি অফিসের মধ্যে, সেহেতু আর কোনো ঝামেলা নাই, পুলিশের সামনে তো আমাকে মারধর করতে পারবে না। এই চিন্তা করে আমি ডিবি অফিসে যাই এবং
যাওয়ার সময় আমার পরিচিত যত ভাই ব্রাদার ছিল আমি সবাইকে ফোন দিছি, ভাই আমাকে তো ডিবি অফিসে ডাকাইছে, আমি কি করব? সবাই বললো তুমি যাও গিয়ে ওইখানে একটা মুসলেখা দিয়ে আসো। আমি আর কোনো কিছু চিন্তা না করে ডিবি অফিসে যাই। ওইখানে জাকারিয়া আমাকে রিসিভ করে নিয়ে যায় 4 তলায়। একজন পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায়, গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তৌহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলছিল। আমি যাওয়া মাত্রই সে ক্যামেরাটা ঘুরিয়ে বলল, এটা কি সেই মালটা না? পরে তৌহিদ আফ্রিদি বলল হ্যাঁ। আর কোনো দেরি না করে তাড়াহুড়া করে আমার পিছন দিকে হাতটা নিয়ে হ্যান্ডকাপ পরায়, মাথার মধ্যে একটি কালো টুপি পরিয়ে দেয়। এর পরবর্তীতে জিজ্ঞেস করা হয় কেন তুই ওকে নিয়ে ভিডিওটা বানিয়েছিস? আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম, সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় 10 থেকে 20টা তারা বাড়ি মারে। আমার হাতে যেহেতু হ্যান্ডকাপ পরানো, আমি সেই ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম না, শুধু ছটফট করে কাঁপাকাঁপি করছিলাম। এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি মারে, তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি। তারপরেও তারা প্রায় 2-3 জন আমাকে আঘাত করতে থাকে। অন্যদিকে জাকারিয়া তখনও ভিডিও কলে তৌহিদ আফ্রিদির সাথে কথা বলছিল, মেসেজ করে বলছিল বারবার যে ভাই এক্সট্রিম হয়ে যাচ্ছে, আপনি যা চাচ্ছেন তার চাইতে এক্সট্রিম হয়ে যাচ্ছে। অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে তারপরও পুলিশ অফিসার মানে নাই। সে আমাকে আঘাত করতে থাকে এবং এক পর্যায়ে অন্য একটি রুমের মধ্যে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়া অবস্থায় বলছিল ওকে গুম করে দিব, একটা বস্তা রেডি কর, ওকে বস্তার মধ্যে ভরে কোথাও নিয়ে ফেলে দিয়ে আসবো। আমি তখন প্রচন্ড পরিমাণ ভয় পাই। পরে অন্য একটি রুমের মধ্যে নিয়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে ধরেন, এই যে এইভাবে, আমার তো বাধা, আমাকে এইভাবে বসায়। তো এইভাবে বসে বলতেছে সরি বল, সরি বল, তৌহিদ আফ্রিদিকে সরি বল। তখন আমি ভিডিও কলের মধ্যে তৌহিদ আফ্রিদিকে সরি বলা শুরু করলাম, আমি মাপ চাওয়া শুরু করলাম। যেহেতু আমার চোখ বাঁধা, আমি কিছু দেখতেছিলাম না যে কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কোথায় বসে কি বলছি আমি কিচ্ছু জানি না। শুধু আমি এইভাবে বসেছিলাম মাটির মধ্যে, বসে বসে বলতেছি ভাই আমাকে মাফ করে দেন, ভাই যা করছি জীবনে অনেক বড় ভুল করছি, আর কোনোদিন আমি ভিডিও বানাবো না। এবং আমাকে একরকম বলা হয় যে আর কোনোদিন আমি জানো কোনো ভিডিও টিডিও না বানাই। তো যে পুলিশ আমার শরীরের মধ্যে আঘাত করছিল, উনার নামও ছিল সায়েম। উনি আমাকে বলতেছে যে 10-20 হাজার টাকা দে, তাহলে তোর মাইকটা একটু কম হবে। তো আমি তখন বললাম যে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব? আমি কিছু পরিমাণ টাকা অনলাইন থেকে ইনকাম করি, সেটাতে কোনোভাবে চলি। তখন বললো যে ফকিন্নির বাচ্চা, এটা বলে আমার মানে পিস্তল দিয়ে মারছে না কি দিয়ে মারছে আমি জানি না, তো আমার চোখের এখানে মারে এবং চোখটা কিছুদিন এরকম কালো হয়ে এরকম বন্ধ হয়ে থাকে। মানে ওই অনুভূতি আমার সাথে যেটা ঘটছে, প্রায় 1 ঘন্টা আমার উপর এরকম নির্মমতা চালানো হয়। এবং এসে আমি যখন কান্না করছিলাম, যে হাতে পায়ে আমার পুরো শরীরের মধ্যে ব্যথা, আমি কান্না করছি, তখন এসে আমাকে মুসলেখা দেওয়াচ্ছে, মানে আমার চোখ থেকে পানি ঝরছে আর আমাকে দিয়ে লিখাচ্ছে। উনারা বলে দিচ্ছে, আমি সেটা লিখছি, লিখে তাদের কাছে মুসলেখা দিয়ে আসি। এবং আসার সময় তারা আমাকে দিয়ে একটা ভিডিও ধারণ করে, 4-5 বার শুট নিছে। সেই ভিডিওর মধ্যে বলাইছে যে তৌহিদ আফ্রিদিকে নিয়ে যে ভিডিও বানাইছি এটা ভুল হয়েছে, আর জীবনে এরকম কিছু করবো না। ওই ভিডিওটা হয়তো আফ্রিদির কাছে তারা দিচ্ছে, এবং আমাকে যে পিটাইছে সেই ভিডিওটাও কিন্তু তৌহিদ আফ্রিদির কাছে থাকার সম্ভাবনা আছে। তো শুধু আমি এটা বলবো, আমি একটা গরিব পরিবার থেকে উঠে আসছি ভাই। আমি তখন সত্য কথা বলতাম, যে অন্যায় যেখানেই হচ্ছে সেখানে গিয়ে আমি প্রতিবাদ করতাম। তো আমি চিন্তা করি নাই কোনোদিন যে এই প্রতিবাদ করতে গেলে এই সামান্য একটা ভিডিওর জন্য নিয়ে আমাকে ডিবি অফিসের মধ্যে অন্যায় ভাবে আমাকে এইভাবে পিটাবে। ভাই আপনি একবার জাস্ট এইটা চিন্তা করেন, আমার নামে কোনো অভিযোগ নাই, আমার নামে কোনো মামলা নাই, অনলাইনে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ব্যাড সাইডও আছে। তো আমাকে নিয়ে দেখেন তো কোনোদিন কোনো ব্যাড সাইড আপনারা পাইছেন কিনা, আমার কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে কিনা আজ পর্যন্ত। আমি সবসময় চিন্তা করছি যে আমার ক্যারিয়ার সবসময় ভালো রাখতে হবে, ভালো কাজ করতে হবে, যাতে করে জনগণ আমাকে ভালো বলে। বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই, সত্য কথা কয়জনকে বলতে দেখছেন? কারণ সত্য কথা তারা বলতে পারে না, বললেই তাদের অবস্থা এরকম ভয়াবহ হয়। আমাকে ডিবি অফিসের মধ্যে যখন নেওয়া হয়েছে, আমি যখন হ্যান্ডকাপটা পিছনে আমার বাধা হয়েছে ডিবি অফিসের, তখন আমি জাস্ট চিন্তা করতেছি যে আমি কি বড় অন্যায় করছি, আমি অনেক বড় ক্রিমিনাল, আমার নামে কোনো জিডি নাই, আমার নামে কোনো মামলা নাই, কোনো অভিযোগ নাই, কে ডাকাইলো, কি কারণে করলো, আর একজন পুলিশ অফিসার সে কিভাবে আমার গায়ের মধ্যে হাত তুলে কোনো অভিযোগ ছাড়া। এবং আমার সামনে একটা খাতা নিয়ে লিখতেছে, মানে 7টা-8টা মামলা লিখে ফেলছে, আমি জামাত শিবির করি, আমি হুজুরদের পক্ষে কথা বলি, আমি এইটা ওইটা জঙ্গি, কত কিছু বলছে তারা। এবং এক পর্যায়ে আমার হাতে একটা পিস্তল দিয়ে তার ছবিও তুলছে। মানে সেই সিচুয়েশনটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। প্রায় 1টা ঘন্টা এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম নিয়ে আমাকে পিটাইছে। শুধু লাঠি দিয়ে আঘাত করছে তা কিন্তু না, তারা হাত দিয়ে আমার গালের মধ্যে অল টাইম মারতে থাকছে। কে মারছে, কি করছে আমি জানি না ভাই। আমার সাথে কি ঘটছে আমি আজ অব্দি কাউকে এই বিষয়টা বুঝাইতে পারি নাই। আমি কখনো আমার অনুভূতি আমি শেয়ার করতে পারি নাই। খালি বলছি যে আল্লাহ একদিন তুমি এটা বিচার করবা। আমি সত্য কথা বলছি, এই জন্য আমার উপর আঘাত করা হয়েছে, এটা বিচার একদিন তুমি করবা। কেন আমি চাই না আজকে তৌহিদ আফ্রিদির ক্ষতি হোক? কারণ আমি গরিব মানুষ ভাই, আমার শরীরে যদি আপনারা পিটান আমি ওই ব্যথাটা মোটামুটি সহ্য করে নিতে পারবো। গরিবের তো অনেক আঘাতই সহ্য করতে হয়। তবে আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, বড় লোক মানুষ ভাই, ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে। যদি পুলিশ ওর কথায় না উঠতো তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে এনে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপর আঘাত করতে পারে। এই মিন্টুর ডিবি অফিসের মধ্যে ভাই, আমার বাড়ি থেকে বেশি দূরে না, এইখানে নিয়ে একজন পুলিশ সদস্য, শুধু একজন নয়, এখানে 4-5 জন পুলিশ সদস্য ছিল, তারা নিয়ে আমার সাথে এই আচরণটা করছে ভাই। পুলিশের প্রতি যে আমার একটা সম্মান ভালোবাসার জায়গা, এইটা ওই দিন নষ্ট হয়ে যায় যেদিন আমি দেখলাম টাকার কাছে বাংলাদেশের পুলিশ বিক্রি হচ্ছে, এবং সেটা আমার চোখের সামনে। আমার নামে জিডি থাকতো, আমার নামে কোনো অভিযোগ থাকতো, আমাকে নিয়ে তারা যা খুশি করতো, এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো। তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই, আমার নামে কোনো অভিযোগও নাই, আমাকে কেন রিমান্ডের মধ্যে দেওয়া হইলো? এরপরে
প্রায় 1 মাস কেটে যায়। কেটে যাওয়ার পরে তহিদ আফ্রিদি আমাকে ফোন দিয়ে বলে, তুই কেন ভিডিও বানাচ্ছিস না? মানুষ ভাববে যে তোকে নিয়ে আমি কিছু করছি, এই জন্য তুই ভিডিও বানাচ্ছিস না, তুই কালকে থেকে ভিডিও বানা। আমি বললাম যে ভাই আমি আর জীবনে কোনোদিন ভিডিও বানাবো না, আমি এই লাইন ছেড়ে দিব ভাই, প্রয়োজন আমি রিক্সা চালায় খাবো। পরে বললো না, তোর ভিডিও বানাইতে হবে। এর পরবর্তীতে এসে আমি ভিডিও বানাইলাম। একদিন তহিদ আফ্রিদি আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুই আমার বাসায় আয়, তোর সাথে কথা আছে। তো আমি মানে তার বাসায় গেলাম, যে যাক জীবনে একবার তোমায় খেয়েছি, গেলে হয়তো আবার মারবে, চিন্তা এই ভাব নিয়ে, মানে মনের মধ্যে এই চিন্তা নিয়ে আমি গেছি। তো তার বাসায় যাওয়ার পরে সে আমার সাথে বসে প্রায় 1 ঘন্টা তার বারান্দার মধ্যে বাসায় বসে আমার সাথে কথা বলে গুলশান 2 এর মধ্যে। তো সেইখানে অনেক কথার মাঝখানে বুঝতে পারলাম যে না, সে অনুতপ্ত খুব। এর পরবর্তীতে তার রুমের মধ্যে আমাকে, তার বেডরুমে আমাকে নিয়ে যায়, নিয়ে ওইখানে ভালোভাবে আচার আচরণ করে। তার সাথে আমার একটা ভিডিও আছে, একটা ছবিও আছে। তো চিন্তা করলাম যেহেতু ছেলেটা অনুতপ্ত, সেহেতু মন থেকে আমি তাকে ক্ষমা করে দিই। হ্যাঁ, আমি তাকে আমার মন থেকে সেদিনই ক্ষমা করে দিছি। এরপরে তহিদ আফ্রিদির সাথে মাঝে মাঝে আমার কথা হইতো। সে আমাকে সবসময় বলতো যে তোমার কোনো বিপদ, তুমি কি কোনো কষ্টে আছো, তোমার কি টাকা পয়সার দরকার, মানে কি প্রবলেম তোমার, তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। মানে আমি কোনোদিন তার কাছে সাহায্য চাইনি, এবং আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ তুমি আমাকে এমন কোনো বিপদ দিও না যাতে করে তহিদ আফ্রিদির কাছে গিয়ে আমার সাহায্য চাইতে হয়। আমি এটা বলবো যে তহিদ আফ্রিদি অনুতপ্ত হয়েছিল, এবং পরবর্তীতে তার সাথে যখন আমি মিলে যাই, তারপর থেকে সে আমার অনেক উপকার করতে চেয়েছে। কারণ সে আমার সাথে আর কোনোদিন কোনো দুর্ব্যবহার করে নাই, কোনো ক্ষতিও করার চেষ্টা করে নাই, সবসময় উপকার করার চেষ্টা করছিল। তো একজন মানুষের যখন টাকা পয়সা হয় বা ক্ষমতা থাকে, সেটার অপব্যবহার যখন করে, তখন আল্লাহ তাআলা সহ্য করে না, আর সেটার বিচার একদিন আল্লাহই করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই। এই যে তহিদ আফ্রিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে, বা তার বাবাকে যে গ্রেপ্তার করা হয়েছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি এটা শুধুমাত্রই তারা ডিসিপ্লিন দেখাইছে, যে গ্রেপ্তার করতে হবে এই জন্য করছে। এই 2 দিন পরে তহিদ আফ্রিদি আবার ফেরত আসবে, এসে তার আগের জায়গায় বসবে। এখন বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, এনসিপি আসুক, বা যেই কোনো দল ক্ষমতায় আসুক না কেন, আফ্রিদির ক্ষমতা সেম আগের জায়গায় যাবে। এবং সে যদি পরিবর্তন না হয়ে আসে, সে যদি চায় যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আবার ধরে নিয়ে আসবো যারা আমার বিপক্ষে কথা বলছে, সেটা তার দ্বারা সম্ভব, এবং আবারও হয়তো আমাদেরকে ধরে নিয়ে যাবে। পরবর্তীতে এই মুখ খোলা সাহসটুকু আর কোনোদিন আমরা নাও পাইতে পারি। এটাই সত্য কথা ভাই। এই বড় লোকদের সাথে কোনোদিন আমরা ফকিন্নি গরিব এরা কোনোদিন পারবে না, টাকাওয়ালার সাথে টাকাওয়ালারাই পারে। আমি ছোটবেলা থেকে কখনো গ্যাঞ্জাম মারামারি পছন্দ করি নাই, তবে এই প্রথম জীবনে কেউ একজন আমাকে নিয়ে এরকম ভাবে পিটায়। আমি সেই পুলিশ অফিসারের নামটা এখন মনে করতে পারতেছি না, সেই রকম একটি কাজ করেছে। এরকম তার বিরুদ্ধে আর অনেক অভিযোগ আছে যে তহিদ আফ্রিদির ফোন কলেই সেই রকম কাজ আরো করেছে। তো এই পুলিশ অফিসার গুলো যদি টাকা খেয়ে মানুষের উপর এরকম অন্যায় অত্যাচার করে, এবং সে জানে এটা একটা বেআইনি কাজ, যে এই ছেলেটাকে আমি ডিবি অফিসের ডাকায় যে পিটাচ্ছি, এটা একটা বেআইনি কাজ। এই বেআইনি কাজটা করার ফলে এটা যদি সে গিয়ে প্রকাশ করে, তাহলে আমার চাকরিও যেতে পারে, আমার বিরুদ্ধে মামলা হতে পারে। তবে তৎকালীন সরকার হয়তো বা কিছুই করতো না, বরংস তারা আমাকে নিয়ে গুম করে দিত। যেটা মুখ দিয়ে বলছে এটা বাস্তবে করতো। আপনি জানেন এই কথাটা আমি কতবার বলতে চাইছি। আমার তহিদ আফ্রিদির উপরে কোনো ক্ষোভ নাই ভাই, আল্লাহর কসম করে বলতেছি, আমার তার উপরে কোনো ক্ষোভ নাই। আমি শুধু সেই পুলিশের কথাটাই আপনাদের সামনে বলতে চেয়েছিলাম, যে আমার উপরে অন্যায় অত্যাচার করেছে। একজন মানুষ আপনাকে টাকা দিচ্ছে, আপনি টাকা খাইছেন, আমাকে নিয়ে 2টা থাপ্পড় দিতে পারতেন, তবে আমাকে কি করলেন আপনারা? এক সময় বলে যে সে আমার পুরুষাঙ্গ কেটে দিবে, যাতে করে আমি আর কোনোদিন আমার বউর সাথে সহবাসও করতে না পারি। এবং যে খারাপ গালিগুলো তারা দিছে, মানে একটা ভালো কথা তারা বলে না, শুধু গালির উপরে আমার রাখছে 1 ঘন্টা। এত মানে একজন পুলিশ কর্মকর্তা এত খারাপ গালি দিতে পারে, আপনারা সেটা কোনো ধারণা আপনাদের নাই। আমি কোনোদিন এই সকল কথাগুলো বলি নাই, কারণ আমাকে সবসময় আমার পরিবার, মা বাবা চুপ করে রাখছে, যে দেখ তোর কিছু হইলে আমরা তোকে বাঁচিয়ে আনতে পারবো না, ওই সামর্থ্য আমাদের নাই। আমার মা বাবা সবসময় আমাকে নিয়ে ভয় পায়। এখন পর্যন্ত আমি যদি রাস্তার মধ্যে বেরোই, তাহলে বারবার ফোন দেয় যে কি হয়েছে, এত রাত হইতেছে কেন, দেরি হইতেছে কেন, কারণ ভাবে আবার উনি ধরে নিয়ে গেছে ডিবি অফিসে আমাকে। আমি যেদিন বাসার মধ্যে আসি, আমার এই চোখ বন্ধ, আমার 2 গাল লাল হয়ে আছে, হাতের আঙুলগুলো বসে আছে, এবং আমার যে পিছন সাইডে, মানে কিভাবে বলবো আপনাদের, পুরো এই সাইড আমি চেয়ারও বসতে পারিনি ভাই। আমি প্রায় 2টা মাস চেয়ারে বসতে পারিনি। এখন অব্দি আমার নাক দিয়ে ব্লিডিং হয়। আপনারা জানেন, কয়দিন পর পর আমি ভিডিও করে বলি যে আমার নাক দিয়ে রক্ত পড়ে। কই থেকে পড়ে? এইখানেই তো তারা মারছে। তহিদ আফ্রিদি পরবর্তীতে তার অনুতপ্ততা প্রকাশ করেছে, এবং তিনি বলেছিল যে তার ভুল হয়েছে। সো আমি মন থেকে তাকে ক্ষমা করে দিই, এবং তার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। পরবর্তীতে আমি তার ভালো কিছু কাজের দিকগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করি মানুষের সামনে। মন থেকেই করি যে ছেলেটাকে আমার ভালো লাগছে, সে অনুতপ্ত। একজন মানুষ ভুল করে যখন সে ভুল স্বীকার করে, সেটা হচ্ছে বড় বিষয়। তো আজকে তার এই দুর্দিনে এসে আমি তাকে লাথি মারবো, মানে যে হাতি গর্ত পড়লে পিঁপড়া এসে লাথি মারে, আমি ওরকম ছেলে না। আমি তার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা তাকে সুস্থ সবল ভাবে আগের জায়গায় ফিরে আসুক। তো আপনারা যদি আমার কাছ থেকে আরো কিছু জানতে চান ভাই, আর কিছু নাই, আমি সবকিছু একদম ক্লিয়ার করে দিছি। আমার সাথে যা ঘটছে আমি বলে দিছি, আর আমার কাছে গোপন কিছু নাই। তহিদ আফ্রিদির যে বিষয়টা, সেটা হচ্ছে যে তহিদ আফ্রিদির বিষয়টা বলতে গেলে আমার মানে খারাপ লাগে। কারণ আফ্রিদিকে মাফ করছি কিনা, মন থেকে মাফ করতে পারছি না, এটা তো হয়তো কোনো সময় মাফ করা যায়। কাকে মাফ করা যায় বা মন থেকে সেগুলো ভুলা যায়, নর্মালি এমনি ভুলে গেছি, এগুলো মাথায় আমার নাই। কিন্তু যখন কেউ বলে আফ্রিদির বিষয়টা, তখন ভাই মানে প্রচুর খারাপ লাগে তখন। হ্যাঁ, আর আফ্রিদিকে আমি 1 বছর ভালো করে আমি চিনি, 1 বছর। যে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব থাকে, সেই মনুষ্যত্ব এই আফ্রিদির ভিতরে নাই। এটা আমি প্রমাণ, এটার প্রমাণ আমি। মনুষ্যত্ব চুল পরিমাণ নাই ভাই, চুল পরিমাণ নাই তার ভিতরে মনুষ্যত্ব। আফ্রিদি এরা যেমন মিথ্যা মামলা দিল,
যে সাংবাদিক যে মহিলার সাথে দিল, সেই সাংবাদিকের সাথে যে মিথ্যা মামলা দিয়ে যে আমার চ্যানেলগুলো তারা রাখলো ডিবি অফিসে তাদের ক্ষমতা দিয়ে, সাংবাদিকের সাথে ওই সাংবাদিকের সাথে যে ইউএস নাকি কোন জায়গায় যেন থাকে, উনি নামটা জানি না আমি ওনার, তো উনার সাথে চুল পরিমাণ কোনো কিছু আমার সম্পর্ক পাই নাই, কিংবা ওই মহিলার সাথে পাই না। এবং তারা জানে যে স্বপনে এর সাথে এগুলোর সাথে জড়িত না, স্বপনে প্রতিবাদী ভিডিও করে, সেই জন্য স্বপনে একটা মহিলা কান্না করছে। আপনি চিন্তা করেন, আমি সবসময় প্রতিবাদী ভিডিও করি, ফানি ভিডিওর পাশাপাশি প্রতিবাদী ভিডিও করি, আপনারা জানেন। তো একটা মহিলা কান্না করতেছে, তো সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে, সেই প্রতিবেদন ভাইরাল হয়েছে, সেই ভাইরাল ভিডিও নিয়ে আমি ভিডিও বানাইছি সবার শেষে। আর এইটাতে আমাকে তারা মামলা দিছে তাদের ক্ষমতা দিয়ে। কি লাভ হলো? আগে যিনি সরকার ছিল, মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায়, আগে যিনি সরকার ছিল তারা ক্ষমতায় থাকা অবস্থায়, তখন আফ্রিদিদের ক্ষমতা ছিল, তো তাদের হাতে ক্ষমতা থাকা অবস্থায় সেই মামলা শেষ হয়ে গেছে। কি জন্য? কারণ চুল পরিমাণ কোনো কিছু আমার মধ্যে পাই নাই। কারণ আমি সবসময় পিওর থাকতে পছন্দ করি, আমি সবসময় অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, সেজন্য আমি চাই না যে কেউ আমার উপর যেন, আমাকে যখন কেউ যাচাই বাছাই করবে তখন যেন আমার উপর কোনো দোষ যেন না পায়। আমি পিওর থাকতে পছন্দ করি। কিন্তু এই আফ্রিদিরা তাদের ক্ষমতা দিয়ে একটা বছর আমার লাইফ থেকে কেড়ে নিছে। একটা বছর আমি কোনো কাজ করতে পারি নাই। এমন কোনো মানুষ নাই, তাসিনেশন ভাই, হৃদয় আহমেদ শান্ত, তারপর তার সাথে যারাই আছে ছোট বড়, তার কাছের মানুষ পর্যন্ত বলছে যে স্বপনের ইয়াটা শেষ করে ফেলো। স্বপনে তো ভুল করুক বা না করুক, সে কান্না করতেছে। একটা ছেলে যখন কান্না করে, আপনারা পাবলিক আপনারা কি বলেন নাই? প্রত্যেকটা মানুষে বলছেন। কিন্তু এই আফ্রিদি, বললাম না মনুষ্যত্ব নাই। এবার চিন্তা করেন, এইভাবে একটা ছেলেকে কান্না করানোর পর আর সে কি বলতেছিল? সে বলতেছিল স্বপনের প্ল্যাটফর্ম অনেক বড়, স্বপনে ভিডিও বানাইছে আমাদেরকে নিয়ে, এখন সেই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। আমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাইছে। এখন আমি কি তোমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাইছিস? যেটা প্রতিবেদন ভাইরাল হয়েছে, সেই ভাইরাল প্রতিবেদন নিয়ে আমি কথা বলছিলাম। আর আফ্রিদিকে কেন বলতেছি যে মনুষ্যত্ব নাই তার ভিতরে চুল পরিমাণ? আর আফ্রিদি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ, এইরকম। সে মানুষের সাথে বলে, একজনের সাথে বলছে তার আফ্রিদি কিন্তু ভয়ে আছে। তার যে পেজের মধ্যে কিন্তু প্রোফাইল পিকচার দিতে পারবে, কিছুদিন আগে দিল, কিছুদিন আগে দিও, সেটা নিউজ ফিডে কিন্তু সে নিউজ ফিডে সেটা শো করতে পারে না। কারণ নিউজ ফিডে শো করলে জানে সেটা তার পেজে আবার স্ট্যাক আসবে। সে ভয়ে আছে, এক্সেলের কাছে গেছে, স্প্যামার তার কাছে গেছে। সে বলছে আপনি তো স্বপন আহমেদকে কান্না করাইছেন মিথ্যা মামলা দিয়া। তখন আফ্রিদি বলে, না ভাই, আমি তো এই ইয়া করার পর, এখন এই বিষয়টা হচ্ছে, এই ছেলের বিষয়টা যদি সত্যি হয়ে থাকে, যদিও ছেলে আমাকে প্রমাণ দিছে, সবকিছু দিচ্ছে, যে কার মাধ্যমে যোগাযোগ করছে, ফোন নাম্বার টোন নাম্বার, তার সাথে যে মানুষ আছে তারা। তো আফ্রিদি কতটা মিথ্যাবাদী এবার দেখেন। আফ্রিদি বলতেছে, না আমি তো 2-3 মাস এই বিষয়ে 1-2 মাস পরেই সে মামলা শেষ করে ফেলছি, অথচ আমার একটা বছর ঘুরাইছে, আমি ডিবি অফিসে একটা বছর গেছি, আসা যাওয়া করছি। এবার চিন্তা করেন, ওই ছেলের কাছে আফ্রিদি রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে যেন আফ্রিদির কপিরাইট স্ট্যাক তুইলা নেয়, কারণ আফ্রিদিকে কপিরাইট মারছে, যার ফলে সে কিন্তু পেজে কোনো ইয়ে দিতে পারে না, প্রোফাইল পিকচার দিতে পারে না। এখন দিছে, একটা বছর দিতে পারে নাই কোনো প্রোফাইল পিকচার। ওই ছেলে আমাকে স্ক্রিনে রেকর্ড দিছে। তো আফ্রিদির বিষয় যেটা বললাম, মনুষ্যত্ব না, কি জন্য দেখেন, আফ্রিদির ভিতর যদি মনুষ্যত্ব থাকতো, সে অনুতপ্ত হতো। সে এখন পর্যন্ত অনুতপ্ত হয় নাই। আপনারা এতগুলো মানুষ যে বললেন যে স্বপন আহমেদ যাই করছে, প্রতিবাদী করুক বা ভুল করুক বা অন্যায় করুক, যাই করছে মাফ করে দেন, যেহেতু স্বপন আহমেদ লাইভে এইভাবে এতগুলো মানুষের সামনে কান্না করতেছে। কিন্তু সেই আফ্রিদি 1 বছর আমাদের ঝুলাই রাখছে। তো তার উপর আমার যে প্রতিশোধ নেওয়া কিংবা রাগ হয়তো আছে, কিন্তু রাগে যে প্রতিশোধ নেওয়া বা মানে মানুষ তো মানুষ, আমি ভাই মানুষ, সেই জন্য যে প্রতিশোধ নিব ওইরকম না রে ভাই। তো যাই হোক, আফ্রিদির যে বিষয় সেটা হচ্ছে আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আর আল্লাহ তো সেগুলো তো দেখাচ্ছে, ওপেন দেখতে পাচ্ছেন। সে যে খারাপ আচরণ বা এটা একজনের সাথে করে নাই, অনেকগুলো মানুষের সাথে করছে, প্রচুর মানুষের সাথে করছে। তার কাছের মানুষ, তাদের সাথে পর্যন্ত খারাপ আচরণ করছে সে। চিন্তা করেন যে ওর মন মানসিকতা কিরকম হইতে পারে। তো তার যে প্রতিশোধ নেওয়া, এগুলো আমার মধ্যে নাই, আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আর যদি বলেন যে সে যা করছে সেটার জন্য মাফ করা যায় ভাই, যদি অনুতপ্ত হয়। আফ্রিদির মধ্যে চুল পরিমাণ অনুতপ্ত নাই। সে এত কিছু যে করছে এতগুলো মানুষের সাথে, চুল পরিমাণ অনুতপ্ত নাই। সে আমাকে এখন পর্যন্ত বলে নাই যে স্বপন
তোমার সাথে যা হয়েছে, তুমি ভুল করো বা না করো, তুমি তো সবার সামনে ক্ষমা চাইছিলা, মাফ চাইছিলা, কান্না করছিলা, তোমারে কান্না করাইছি, এটার জন্য মানে অনুতপ্ত মনে কিছু, মনে কোনো কষ্ট রাখো না, এই কথাটা যে বলবে তার মধ্যে এই চুল পরিমাণ কোনো কিছু নাই। এবার চিন্তা করেন যে মানুষের মানে মনুষ্যত্ব বলতে একটা জিনিস আছে যা এই আফ্রিদির ভিতরে নাই। কারণ সে একজনের সাথে এরকম অন্যায় করে নাই, অনেক মানুষের সাথে করছে। তো আমি তার উপর প্রতিশোধ নেওয়া বা কোনো কিছু করা ওইরকম ইয়া নাই, থাকলে আমি নিতে পারতাম, থাকলে আমি আইনগত ভাবে নিতে পারতাম, কিন্তু এইরকম চিন্তা ভাবনা আমার নাই। আর এখানে ইলিয়াস হোসেন ভাই কি জন্য যোগাযোগ করতে চাচ্ছে সেটা আমি দেখি, কথা বলি, কথা বলার পর বোঝা যাবে যে ইলিয়াস হোসেন ভাই যোগাযোগ করতে চাচ্ছে কোন বিষয়ে, সেটাই। আর হচ্ছে এটাই, আর হচ্ছে আফ্রিদি অন্যায় তো অবশ্যই করছেন, অন্যায় করছে, সেটা আইনগতভাবে বিচার, শাস্তি বিচার হোক, এইগুলো আইনগতভাবে সেটার বিচার হোক। আর কি বলবো, মানে তার নিয়ে কথা বলতে আমার ইচ্ছে করে না, মানে কি কথা বলবো আফ্রিদিকে নিয়ে, কিন্তু তারপরেও এইগুলো মানে চলে আসে আর কি। তিনি না করেছেন। তাই আজকে আমি আরেকটি কথা বলবো, এই আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে কি কি অন্যায় করেছেন সেটি আমি পুরো নাই বলি, মুখের কথা নয়, তথ্য প্রমাণে আমরা বাংলা এডিশনের প্রতিবেদনে দেখব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রয়েছি মোহাম্মদ হিমেল, নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে। আপনারা জানেন গতকালকে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হয়েছে এবং সেটি সারা বাংলাদেশে আলোচিত এই সময়ের জন্য, এবং অনেকেই ফেসবুক স্ট্যাটাসে অনেকে খুব আফসোস করছেন। আসলে এই তৌহিদ আফ্রিদি সুন্দর চেহারার পিছনে কি লুকিয়ে আছে, একটি কালো অধ্যা লুকিয়ে আছে। আপনারা প্রশ্ন করতে পারেন কি অধ্যা এবং কি এমন করেছে। আপনারা নিশ্চয় মনে আছে 5ই আগস্টের আগে সকল ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা যারা আছেন তাদেরকে তিনি চেষ্টা করেছেন ম্যানিপুলেট করার জন্য, এবং তিনি তাদেরকে অর্থ দিয়ে চেষ্টা করেছেন আওয়ামী লীগের পক্ষে পোস্ট করানোর জন্য, ছাত্রদের পক্ষে যেন না করা হয়। তিনি শুধু তাই নয়, মব জাস্টিসেও তিনি দুরন্ত অ্যাক্টিভ ছিলেন, যেটি না বলেই না। অনেক ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবাররা যারা আছেন এবং টিম মেম্বাররা ওর সাথে যারা রয়েছেন তারা অনেকেই গা ঢাকা দিয়ে আছেন। তৌহিদ আফ্রিদির কিছু কিছু ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবারদেরকে তিনি উলঙ্গ করে পিটিয়েছেন, কাউকে কাউকে তিনি আওয়ামী লীগ বানিয়ে দিয়েছেন। এই সকল প্রতিবেদন নিয়ে আসতেছে বাংলা এডিশন, এবং সকলকে বলবো এই আলোচিত এবং সুন্দর চেহারার পিছনে কি লুকিয়ে আছে সেটি বাংলা এডিশনে আপনারা দেখতে পাবেন। বাংলা এডিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আপনারা সকলেই চোখ রাখুন, এবং ইউটিউব ফেসবুকে লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা এই ঘটনাগুলো দেখতে পাবেন। সবচেয়ে ধামাকা প্রতিবেদন হবে। যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের উপরে এই ধরনের অন্যায় অনৈতিক কাজ করেছেন তাদের বক্তব্য আমরা শুনবো বাংলা এডিশনের প্রতিবেদনের মাধ্যমে। তাই সকলকে বলবো চোখ রাখুন বাংলা এডিশনে। আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি, ডিবি হারুন থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তিনি না করেছেন। তাই আজকে আমি আরেকটি কথা বলবো, এই আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে কি কি অন্যায় করেছেন সেটি আমি পুরো নাই বলি, মুখের কথা নয়, তথ্য প্রমাণে আমরা বাংলা এডিশনের প্রতিবেদনে দেখব। আওয়ামী লীগ একটা জঘন্য একটা সংগঠন ছিল বাংলাদেশের ইতিহাসে, এবং এই স্বৈরাচারের যারা কর্মী আছেন তাদের মতো নিকৃষ্ট মানুষ বাংলাদেশের ইতিহাসে নাই। আমি মনে করি এই দলটি যারা করে তারা কখনোই, আমার মনে হয় না সত্যিকারের বাবা মার ঘরে জন্ম নিয়েছে তারা। আমি শুধু এইটুকু বলবো, আজকের এই আওয়ামী লীগের যারা অতীতে স্বৈরাচার, এইটুকু বিশ্বাস করি যারা ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার যারা আছেন তারা অনেকেই ভয় মুখ খুলছেন না নিরাপত্তার কারণে। আমি একটি জিনিস আপনাদেরকে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে নিশ্চয়তা দিতে পারি, সেটা হচ্ছে আপনাদের নিরাপত্তার দায়িত্ব স্পেশালি আমরা যারা রয়েছি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিব। আমরা জানি আপনাদের কাছে অনেক তথ্য আছে, তৌহিদ আফ্রিদির অনেক স্ক্যান্ডাল আছে, ভয়েস রেকর্ড আছে, যারা এখনো পর্যন্ত ভয়ে এগুলো দিতে চাচ্ছেন না। আমি আপনাদের আহ্বান করব, যাদের সাথে অনৈতিক অন্যায় কাজ করেছে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমি আপনাদেরকে বিনীত রিকোয়েস্ট করব, আপনারা যারা অন্যায়ের শিকার হয়েছেন আপনারা দয়া করে ইউটিউবার এবং যারা ইনফ্লুয়েন্সাররা আছেন তারা মুখ বন্ধ করে বসে থাকবেন না। অনেকে ভাবছেন তৌহিদ আফ্রিদি জেল থেকে বের হয়ে যাবেন,
বের হয়ে একই কাজটা করবেন, তাদের পরিবার তাদের উপর হামলা করবেন, কোন গুম সবকিছু করবে। আপনাদেরকে এইটুকু গ্যারান্টি দিতে পারি আমি যে তহিদ আফ্রিদি যদি আরেকবার জন্মগ্রহণ করে কিন্তু এত বড় দুঃসাহস করতে পারবে না যে সাহসটি আপনাদের উপরে তিনি চালিয়েছেন, অন্যায় অবিচার করেছেন। আজকে আপনাদের সময় এসেছে, আপনারা এই বাংলাদেশের মাটিতে যে একটা নিকৃষ্ট মানুষ তহিদ আফ্রিদি, সেটা আপনাদের এই তথ্য প্রমাণের মাধ্যমে আমরা প্রমাণিত করতে পারবো যদি আপনারা খোলা আকাশের নিচে বেরিয়ে এসে মুক্ত আকাশে মুক্ত স্বাধীন বাকশক্তিকে প্রকাশ যদি করেন, বাকশক্তি প্রকাশ করেন। এবং আপনাদেরকে আমি বলবো, সাব নাম্বার দিয়েছি, আপনারা সকলেই অবশ্যই যোগাযোগ করবেন এবং সবাইকে বলবো এই ভিডিওটি আপনারা সবাই আপনাদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে লাগিয়ে রাখুন, যাতে করে ভুক্তভোগী যারা আছে তারা যেন দেখতে পারে। মোহাম্মদ হিমেল এই আইডিতে ফলো দিয়ে রাখুন এবং শেয়ার করুন বেশি বেশি করে। আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি, কারণ আমি শুধু বলবো বাংলা এডিশনের দিকে চোখ রাখুন, সাদা পতাকার আড়ালে কালো পতাকাটি বেরিয়ে আসবে। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লোক মানে তাদের শরীরে কাপড় চোপড় ছড়াইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। এই তহিদ আফ্রিদি আদালতে কিডনি রোগের কথা বলতে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রস্রাবে ব্লাড যায়, সেই কথাগুলো সে বলেছে। এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদেরকে, এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লোক মানে তাদের শরীরে কাপড় চোপড় ছড়াইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত। এই তহিদ আফ্রিদি তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পাইছে, সিআইডি তাকে বিজ্ঞ আদালতে আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে, উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতে আপনারা কি বলেছেন? আমরা যেটা বলেছি, আমি যেটা বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেন যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসীকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশে সন্ত্রাসী কাম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আমাদের শুনানি, উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এই যে বিজেপির কথাটা আসছে, গত তারিখে আপনারা দেখছেন যে ওর বাবাকে যখন কোর্টে উঠাইছে তখন কিন্তু বাদী উপস্থিত ছিল। আপনারা যারা সাংবাদিক আছেন তারা দেখেছেন যে আমি বাদীকে ওই দিন নিয়ে আসছিলাম, কিন্তু আজকে আমি বাদীকে আনতে পারিনি কারণ বাদী অসুস্থ। সামনের তারিখে আমি বাদীকে নিয়ে একটা দরখাস্ত দিব বিজ্ঞ আদালতে। এরা একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে আমাদের 2জন আইনজীবী জড়িত আছে, আমাকে যেটা জানানো হয়েছে, বাদী যেটা জানাইছে 2জন আইনজীবীও জড়িত। 2জন আইনজীবী সহ এই তহিদ আফ্রিদির যে বাসায় যে একটা ভিডিও ফুটেজ আছে, ওদের বাসায় নিয়ে এই বাদীকে জিম্মি করে কিছু কাগজপত্র স্বাক্ষর নিয়েছে এবং একটা ভিডিও করেছে, তাকে কিছু টাকা ধরে দিয়ে একটা ভিডিও করেছে। ভিডিও করে এই ভিডিওতে তাকে এখন ব্ল্যাকমেল করছে যে তোমাকে এই করছে, এগুলো ইউটিউবে ছেড়ে টিভি নিউজে আসবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এরা তো অসহায় মানুষ, মূর্খ মানুষ, এরা তো কিছু বোঝে না। এইরকম ঘটনা ঘটাইয়া ওই টাকাগুলো হাতে ধরে ভিডিও করে টাকাগুলো রেখে দিয়েছে। এটা আমরা গত তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের কি বলার রয়েছে। তহিদ আফ্রিদির বিরুদ্ধে যেই অভিযোগ তুলেছে কন্টেন্ট ক্রিয়েটর সাইম, সেটা নিয়ে আপনাদের বলার কি রয়েছে, আপনারা কি বলতে চান? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, তহিদ আফ্রিদি এক আতঙ্কের নাম কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বর্তমান সকলেই বলা বলি করছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না। আমি এই কন্টেন্ট ক্রিয়েটর সাইমের মুখ থেকে যখন এই কথাগুলো শুনছিলাম, আমি অবাক হচ্ছিলাম আর ভাবছিলাম মুখোশের আড়ালে এতটা ভয়ানক তহিদ আফ্রিদি। এ ধরনের মানুষকে আসলে কি শাস্তি দেওয়া উচিত বলে আপনারা মনে করেন? অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ক্ষমতার দাপট দেখিয়ে যে আফ্রিদি এতদিন মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, নির্যাতন করেছে, এখন সেই আফ্রিদিই 4 দেয়ালে বন্দি, তার হাতেই হাত করা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসলে পাপ তার বাপকেও ছাড়ে না, এটি আবারও বোঝা গেল। পাপ করলে সাজা পেতে হবে, আর আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মজলুমের দোয়া অবশ্যই কাজে লাগে, এটি আজকে বোঝা গেল। তহিদ আফ্রিদির বিরুদ্ধে যেই নানা অপকর্মের অভিযোগ উঠছে, একে একে তার বিরুদ্ধে যেই অভিযোগ তুলছে সকলেই, একে একে তার অপরাধের যেই লিস্ট প্রকাশ হচ্ছে, সেটা দেখে আসলেই আমি অবাক হচ্ছি, হতবাক হচ্ছি। এক রহস্য মানব
মনে হচ্ছে আফ্রিদিকে, যে এতটা ভয়াবহ রূপ আছে তার কেউ জানতো না। আজকে জানছে গ্রেপ্তারের পরে, সকলেই মুখ খুলছে, সাহস পেয়েছে গ্রেপ্তারের পরে কথা বলার। আফ্রিদির ভয়ে হয়তো এতদিন কেউ কিছু প্রকাশ করেনি, বলেনি।